শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগে বদলে গেছে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $45 বিলিয়ন মাইলফলক অতিক্রম। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপসা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ। কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগে বদলে গেছে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা। বিগত এক যুগে তাদের যেমন অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষা, স্বাস্থ্য সহ নানা সুযোগ সুবিধা। এসব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চালু রয়েছে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ এলাকা। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের প্রায় 50টি পরিবারের বসবাস। একসময় এই জনপদ ছিল আধুনিক সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখন তারা পিছিয়ে নেই শিক্ষার আলো থেকে, একই সঙ্গে পাচ্ছে মাতৃভাষার শিক্ষাও। এলাকায় হয়েছে নতুন রাস্তা, বেড়েছে মাথাপিছু আয়ও। বিদ্যুৎ সংযোগ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডে জীবন বদলেছে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর। আগে আমরা খুব কষ্ট আসলাম, রাস্তা ব্রিজ নাই, কারেন্ট নাই, স্কুল নাই। এখন তো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্কুল, ব্রিজ, কারেন্ট, সিঁড়ি দিছে। 2009 থেকে 2015 পর্যন্ত, 2015 থেকে শুরু করে 2021 পর্যন্ত, 2015 আমরা প্রথমত পাচ্ছি এই পলি বিদ্যুৎ। তারপরে ইউএনএ উপজেলার মাধ্যমে, আমাদের ইউএনের মাধ্যমে আমাদের কিছু রাস্তাঘাট অর্থাৎ পুল পেয়ে যাচ্ছি। আমরা দুইটা পুল পেয়ে যাচ্ছি। আমাদের রাস্তাঘাট এবং ব্রিজ, অন্যান্য দিকে পলি বিদ্যুৎ এবং আমাদের সিঁড়ি, আমাদের জীবন মান অনেক উন্নতি গেছে এই সরকার আওয়ার পরে। আমরা চাই যদি সরকার আমাদেরকে ভূমি আমাদের নামে দেওয়া যেত, তাহলে আমাদের জন্য আমাদের জীবন আরও মান উন্নতি হবে। আমাদের এই 12 বছরের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে অনেক, যেগুলো আমরা আগে আমাদের কৃষ্টির বিষয় বলতে চাই, যে কৃষ্টি সংস্কৃতি এটা উজ্জীবিত করার জন্য আমরা আগে সুযোগ পেতাম না। এটার জন্য আমরা সাহায্য সহায়তা আমরা পাচ্ছি। শিক্ষাটা অনগ্রসর ছিল, শিক্ষায় কিন্তু আমরা অনেকটা সহায়তা আমরা পেয়েছি। যেমন ভার্সিটিতে পড়াশোনা করতেছে, এদের জন্য সহায়তা আছে। হাই স্কুলে যারা পড়াশোনা করছে, কলেজে, তাদের জন্য সহায়তা করছে। তবে এই সহায়তাটা যদি আরেকটু বৃদ্ধি করা হয়, যে বছরে একবার না করে যদি প্রতি মাসে দেওয়া হয়, বা ভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদেরকে যদি একটু বেশি করে দেওয়া হয়, তাহলে কিন্তু শিক্ষার এই কার্যক্রম এগিয়ে যেত, আরও শিক্ষিত হয়ে যেতে পারত। একই ধরনের চিত্র হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকারও। এখানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যরা জানান, বিগত এক যুগে তাদের যেমন অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষা, স্বাস্থ্য সহ নানা সুযোগ সুবিধা। আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি হয়তো এখানে 3টি ঘর দিয়েছেন। আরও যদি উনি ঘর এইভাবে যদি আমাদের চা বাগানের ঘরগুলা যদি করে দেন, তাহলে আমাদের চা শ্রমিকের থাকার একটি হয়তো দিনের বেলা বৃষ্টিতে রোদে পড়লাম, বৃষ্টিতে ভিজলাম, ঘরে এসে একটু শান্তিভাবে ঘুমাতে পারতাম। এটা যদি উনি যদি চালু রাখেন চা বাগানের দিকে, তাহলে আমাদের জন্য ভালো হবে। 5,000 টাকা পাইছি আমার পরিবারে, অনুদান পাইছি। সরকার ওই জায়গায় এক গরিবকে ঘর দিয়েছে, দফে দেয় স্যার। আমি ভাতা পাই, সামান্য একটা ভাতা, 3 মাস পর 1500 টাকা বয়স্ক ভাতা। এখানে আমাদের একটা স্কুল দিয়েছে সরকার, ওতে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে সুযোগ সুবিধা হয়েছে। স্কুলটা আরও একটু উন্নত করে দিতে যদি চান সরকার, তাতে খুব ভালো হবে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য।
পার্বত্য জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সরকারের কোনো মন্ত্রণালয় বা দপ্তর না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সমতলের বসবাসরত ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৯৯৬ সাল থেকে চালু রয়েছে একটি প্রকল্প। যদিও বিগত বিএনপি জামায়াত জোট সরকার প্রকল্পটি বন্ধ করে দেয়। ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রকল্পটি চালু করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রাম ব্যতীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ধরনের আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শুধুমাত্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য বিভিন্ন রকম প্রজেক্ট এসছে এবং এরই ধারাবাহিকতায় তাদের কিন্তু আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে এবং তাদের যে শিক্ষার হার, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীতে একটা সময় ছিল যে মানে শিক্ষার হারটা খুব বেশি ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদের শিক্ষার হার অন্তত বাহুবলের প্রেক্ষাপটেই যদি ধরি এখন কিন্তু 45 to 50% তারা শিক্ষিত হয়েছে এবং এদের অনেকেই চা বাগানের বাইরে গিয়েও অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি স্পেশাল প্রকল্পই আছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কার্যক্রম। এই প্রকল্পের অধীনে আপনার গরু ছাগল বিতরণ থেকে শুরু করে আপনার স্টাইপেন্ড দেওয়া, শিক্ষা উপকরণ বিতরণ, ঘর মেরামত এবং সর্বশেষ এখন এই প্রকল্পের আওতায় কিন্তু ঘরও করে দেওয়া হচ্ছে, যেটি তাদের জন্য একটা বিরাট সাপোর্ট, কারণ তাদের আসলে এখন আর আবাসনের দুশ্চিন্তাটি করতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী সরকার বিশ্বাস করে সমতা ভিত্তিক উন্নয়নে। আমরা দেখেছি এই উন্নয়ন কর্মকাণ্ডে ক্ষুদ্র জাতিসত্তাও পিছিয়ে পড়েনি, তারাও অন্তর্ভুক্ত হয়েছে। তাদেরকে সোশ্যাল সেফটি নেটের আওতাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের পৃথক সুযোগ সৃষ্টি করার জন্য অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে, যে কারণে তারাও আজকে এগিয়ে আসতে পেরেছে সমাজে সবখানে। কিছুদিন আগেই আমাদের হবিগঞ্জ জেলায় বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি আমাদের মাধবপুর উপজেলার চা শ্রমিকদের এবং ক্ষুদ্র জাতিসত্তা গোষ্ঠীর পরিবারের কিছু মেয়েদের একটি দল, তারা আমাদের জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে তারা সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া জানান, ২০২০-২০২১ অর্থবছরে এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায়কে ৩,৫৫৪টি বসত ঘরসহ বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, অনুদান ও ঋণ প্রদান করা হয়েছে। সমতলে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, সেই সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এবং সেখানে যারা বসবাসরত আছে, যাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের জন্যও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ উদ্যোগ আছে। এই উদ্যোগটার নাম হচ্ছে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম ব্যতীত। এই ২০২০-২১ বছরে আমরা এরকম ৩,৫৫৪ জন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যদের স্বামী স্ত্রীর যৌথ নামে রেজিস্ট্রি কবুলিয়তের মাধ্যমে তাদেরকে আমরা ঘর বানিয়ে দিয়েছি। প্লেইনল্যান্ডে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকেও ঘর দেওয়া হচ্ছে এবং তাদের সন্তানদেরকে এই যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, শিক্ষা উপকরণ, তারপর প্রশিক্ষণ, তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এই সকল কর্মসূচির আওতায় তাদের সকলকে নিয়ে আসা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত এসব মানুষের প্রত্যাশা তাদের আর্থসামাজিক অবস্থার আরও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৪৫ বিলিয়ন মাইলফলক অতিক্রম করল। গত ২৪ জুন দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $৪৫.৫৯ বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত ২৪ জুন দিন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $৪৫.৫৯ বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে $৪ বিলিয়ন হিসেবে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে তাতে এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে ১২ কোটি ৬২ লাখ ডলার। মহামারীর মধ্যেই গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৪.০২৮ বিলিয়ন ডলার। এর আগে ২০২০ সালের ২৩ জুন রিজার্ভে ছিল ৩৫.০৯ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে রিজার্ভ বেড়েছে ১০.৪৯ বিলিয়ন ডলার। মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে রিজার্ভে এই উল্লম্ফন। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রবাসীরা ২২.৮৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৯.৪৮% বেশি। মহামারীর মধ্যে চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২.৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল দেশে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। চলতি বছরের ১১ মাসে জুলাই মে সময়ে পণ্য রপ্তানি থেকে ৩৫.১৮ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩.৬৪% বেশি। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেবসা অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে শিল্প প্লট বরাদ্দ প্রদান শুরু হয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসা প্রথম ধাপে ১০টি প্রতিষ্ঠানের কাছে শিল্প প্লটের সাময়িক বরাদ্দপত্র হস্তান্তর করেছে। বেবসা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থনৈতিক অঞ্চলে মোট ৫৩৯টি শিল্প প্লট তৈরি হবে। পুরো প্রকল্প বাস্তবায়ন শেষ হলে এখানে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে, আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ৫ লাখ বাংলাদেশির। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের ১,১৫০ একর জমির উপর বেবসা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রথম পর্যায়ে প্রস্তুত করা হয়েছে ১৪০টি শিল্প প্লট। সম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ হলে এই অর্থনৈতিক অঞ্চলে মোট ৫৩৯টি শিল্প প্লট তৈরি হবে। রাজধানীর বেবসা কমপ্লেক্সে প্রথম ধাপে দেশি বিদেশি ১০টি প্রতিষ্ঠানের কাছে শিল্প প্লটের সাময়িক বরাদ্দপত্র হস্তান্তর করেন বেবসার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। বরাদ্দপত্র পাওয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও চীনের ২টি করে এবং যুক্তরাষ্ট্র, হংকং, কানাডা ও বাংলাদেশের ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। সামগ্রিক কর্মপরিকল্পনার মধ্যে প্রায় ৫ লাখ লোকের কর্মসংস্থানের বিষয় এখানে পরিকল্পনা করা হয়েছে এবং $5 বিলিয়ন যাতে করে বিনিয়োগ হতে পারে আমরা সে বিষয়ে পরিকল্পনা নিয়েছি। যে 10টি প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে বরাদ্দ দিলাম, সেখানে ৫১,০০০-এর অধিক কর্মসংস্থানের পরিকল্পনা হচ্ছে। তার মানে হলো যে আগামী জুন জুলাইয়ের মধ্যেই আমরা কিন্তু প্রায় ৫১,০০০ কর্মচারী বা কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বেবসা চেয়ারম্যান জানান, একটি আধুনিক স্মার্ট গ্রিন জোন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের সুযোগ সুবিধা এই অর্থনৈতিক অঞ্চলে থাকবে। কাস্টমস রিলেটেড ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করেছি, অর্থাৎ এখানে শুরু থেকেই কোনো ধরনের জটিলতা ছাড়াই তারা ট্যাক্স হলিডে ভোগ করতে পারবে 5 থেকে 7 বছর পর্যন্ত। শুরু থেকেই এই জোনের মধ্যে এনবিআরের প্রতিষ্ঠান থাকবে, অর্থাৎ ফ্যাক্টরি থেকেই তারা এই জিনিসগুলোকে বাইরে রপ্তানি করতে পারবে। এছাড়া ইনভেস্টরদের থাকা, খাওয়া এবং সামগ্রিকভাবে কর্মচারীদের বা কর্মকর্তাদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য সবগুলো বিষয় এমনভাবে সমন্বিত পরিকল্পনা করা হয়েছে, সত্যিকার অর্থে এটাকে একটা স্মার্ট জোন বলা চলে। ২০১৮ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেবসা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিফলক উন্মোচন করেন। নতুন অর্থবছরের জন্য বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৩,৩০,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে বিশাল এই রাজস্ব আহরণে সরকারের লক্ষ্যমাত্রা দুরূহ হলেও অর্জন সম্ভব। এজন্য কর ফাঁকি রোধে জবাবদিহিতা ও স্বচ্ছতার পাশাপাশি পুরো কর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে হবে। নতুন অর্থবছরের জন্য বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা, যা মোট বাজেট ব্যয়ের ৬.৪%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে ৩,৩০,০৭৮ কোটি টাকা আহরণ করা হবে। ফলে নতুন অর্থবছরে এনবিআর এর কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে ৯.৭০%। বিশ্লেষকদের মতে বিশাল এই রাজস্ব আহরণে সরকারের লক্ষ্যমাত্রা দুরূহ হলেও অর্জন সম্ভব। এজন্য কর ফাঁকি রোধে জবাবদিহিতা ও স্বচ্ছতার পাশাপাশি পুরো কর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে হবে। প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বা দোকানে যারা ভ্যাট পেয়ার্স, তাদের এনে এই মেশিন বসানো এবং একই সফটওয়্যারের মাধ্যমে এটা সারা উন্নত বিশ্বের যেগুলো সফটওয়্যার আছে সেই সব সফটওয়্যার ইম্পোর্ট করে তাদের সাথে যদি এই সফটওয়্যারের মাধ্যমে এই মেশিনগুলো পরিচালনা করা যায় তাইলে ব্যাট ফাঁকি রোধ হবে। সত্যি ব্যাট কিন্তু আমরা সবাই দিতেছি, কিন্তু এই ব্যাট কিন্তু সরকারের ঘরে যায় নাই। ঠিকই যারা ভোক্তা যারা তারা কিন্তু পে করতেছে। তো এমনি অবস্থায় এই ব্যাট মেশিন প্রত্যেক এতে ইনস্টল করাটা অত্যন্ত জরুরি। 15% ব্যাট পরিশোধ করার দরকার নেই। যদি এই 15 পরিবর্তে 5% ব্যাট করা হয় এবং মেশিন যদি ইনস্টল করা যায় তাইলে বাংলাদেশের এই ব্যাঙ্কগুলোতে ভরে যাবে, সরকারের ফান্ডের টাকা রাখার মতন জায়গা থাকবে না। সুতরাং আমি সরকারকে ব্যাপারে অনুরোধ করব যে এই মেশিন যত শীঘ্রই সম্ভব যাতে এগুলো ইনস্টল করা হয়। কর নীতি মূল্যায়ন করে বিশ্লেষকরা বলছেন এবারের বাজেটে নতুনত্বের দিক থেকে দেখা গেছে কর নীতি। কর নীতিতে যে ধরনের সংস্কার করা হয়েছে সেটা অনেক দিনের দাবি ছিল। কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট কমানোর বিষয়ে অনেকদিন ধরেই সবাই একমত ছিল। বাংলাদেশের রেটটা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক ছিল না। এছাড়া আয়কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন আয়কর আইনের প্রয়োজনীয়তার কথা বলছেন এই আয়কর আইনজীবী। আয়কর আইন যেটা আছে এটা 1922 সালে করা, ব্রিটিশ সরকারের সময় এই আইনটা করা। পরবর্তী কোনো সরকার, পাকিস্তান, বাংলাদেশ, কেউই কিন্তু প্রথম এগুলোকে নিয়ে কোনো কাজ করে নাই। সর্বশেষ আমাদের সামরিক সরকার এরশাদ সাহেবের সময় 1994 সনের একটা অধ্যাদেশ করা হয়েছে। আপনারা জানেন যে এই সামরিক সরকারের যে অধ্যাদেশগুলো করা হয়েছে এইগুলোকে রিপিল করার জন্য 7th অ্যামেন্ডমেন্ট সংসদে করা হয়েছে। 7ম সংশোধনীর মাধ্যমে এই সকল অধ্যাদেশগুলো রিপিল করে আইনে পরিণত করার জন্য নির্দেশ আছে এবং পরবর্তী সময় এটা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। কিন্তু এগুলো কিন্তু আজ হইতেছে না। আজকে এই ট্যাক্সের মতো একটা বিষয়, এটা কিন্তু আজকে আইনে পরিণত হয় নাই। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে যথাশীঘ্রই সম্ভব এই ফিসক্যাল পলিসিতে যারা অভিজ্ঞ, যাদের এই ব্যাপারে ভালো জানাশোনা আছে, সেই সব লোকের সমন্বয়ে আপনার এই আয়কর আইনটা প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করি। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। দর্শক, শুরুতেই নজর দেওয়া যাক দেশের প্রধান পুঁজিবাজার DSEX সূচকের দিকে। DSEX সূচকটি এ সপ্তাহেও ৬,১১৭ পয়েন্ট অতিক্রম করে উপরে কিংবা ৫,৯০৫ পয়েন্টকে অতিক্রম করে নিচের দিকে লেনদেন শেষ করেনি, যার ফলে আগের সপ্তাহের মতোই মেজর আপট্রেন্ড থেকে বেরিয়ে সূচকটি সাইডওয়েজে চলছে এবং বারবার ৬,১১৭ পয়েন্টে শক্ত রেসিস্ট্যান্স লেভেল তৈরি করে সেখান থেকেই ব্যাকটেস্ট করছে। এ অবস্থায় আমাদের ফোরকাস্ট হচ্ছে সূচকটি আগামী দিনে ৬,১১৭ পয়েন্ট অতিক্রম করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবারে নজর দেওয়া যাক DSE 30 ইন্ডেক্সের দিকে। দর্শক, আপনারা এ পর্বেও দেখতে পাচ্ছেন আগের কয়েক সপ্তাহের তৈরিকৃত মাইনর সাপোর্ট ও রেসিস্ট্যান্স জোনের মধ্যে থেকেই এ সপ্তাহের লেনদেন শেষ করেছে এবং সাইডওয়েজ প্রবণতায় চলছে। DSEX সূচকের মতো DSE 30 সূচকটিও রেসিস্ট্যান্স লেভেল অর্থাৎ ২,২৪১ এবং সাপোর্ট লেভেল ২,১৭৩ পয়েন্টে অতিক্রম করে উপরে কিংবা নিচে লেনদেন শেষ করতে না পারলে নতুন কোনো ট্রেন্ড শুরু করতে পারবে না। এ পর্যায়ে আমরা যদি তৃতীয় চিত্রটি দেখি, সেখানে দেখা যাচ্ছে
মুভিং এভারেজের খুব কাছে এসে একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে সপ্তাহটি শেষ হয়েছে। যেহেতু মুভিং এভারেজটি ঊর্ধ্বমুখী এবং গ্রিন প্রাইস ক্যান্ডেলটিও মুভিং এভারেজের উপরেই অবস্থান করছে, তাই ধারণা করা যায় আগামী সপ্তাহেও সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকবে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত সপ্তাহে সূচকটি আমাদের এঁকে দেওয়া বক্সের বাহিরে গিয়ে একদিন লেনদেন শেষ করলেও পরবর্তী দিন সেই বুলিশ প্রবণতা ধরে রাখতে পারেনি। পরপর 2 দিন বিয়ার ট্রেডারদের সেল প্রেসারে সূচক অনেকটা নিচে নেমে আবারও বক্সের ভিতরে চলে যায় এবং সেখান থেকেই একটি গ্রিন প্রাইস ক্যান্ডেল দিয়ে সপ্তাহের লেনদেন শেষ করে। যেহেতু সিএসসি সূচকটির বেলায়ও আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজ ঊর্ধ্বমুখী, তাই ধারণা করা যায় আগামী সপ্তাহে কিংবা কয়েকদিনের মধ্যে একটি বুলিশ এনগালফার ক্যান্ডেল দিয়ে বক্সটি অতিক্রম করে উপরে লেনদেন শেষ করবে এবং নতুন একটি ট্রেন্ড চালু করবে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজি বাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। গত সপ্তাহে সূচকের বড় ধরনের পতনের পর এ সপ্তাহে সূচকটি বুলিশ এনগালফার ক্যান্ডেল দিয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,558 এবং সর্বনিম্ন 16,140 পয়েন্ট স্পর্শ করে। এবার দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সূচকটি বেশ কয়েক সপ্তাহ সাইডওয়েজে চললেও এ সপ্তাহে সেই সাইডওয়েজ জোনকে ব্রেকআউট করেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,614 এবং সর্বনিম্ন 3,503 পয়েন্ট স্পর্শ করে। সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সূচকটির রেসিস্ট্যান্স লেভেলকে বেশ কয়েকবার ব্রেকআউট করার চেষ্টা করেও ব্রেক করতে পারছে না। এ অবস্থায় সূচকটি এ জায়গাতে আরও কিছুদিন সাইডওয়েজ প্রবণতায় চলার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 52,882 এবং সর্বনিম্ন 51,596 পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -BTV-তে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।